গুলিবিদ্ধ যুবক, ডান হাতে গুলি লেগেছে মেহবুব আলমের। অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার জেরেই যুবককে খুন করার চেষ্টা করে অমর আলী। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তিন মাস আগে ঝামেলা হয়েছিল আমার সাথে, ওই বাড়ির সাথে একটা বাবু বলে ছেলে ছিল, বাবু বলে ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল, ঠিক আছে। আর ওইরা সব জড়িত আছে। কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? ঘরে ঝামেলা নিয়ে আমাদের সাথে আমাদের সাথে হয়েছিল ঝামেলা। তারপরে আমরা চুপচাপ হয়ে গেলাম, ওরাও চুপচাপ হয়ে গেল। 3 মাস পরে এই ঘটনাটা করলো। যারা গুলি চালিয়েছে চিনতে পেরেছেন কাউকে? না না না, কাউকে চিনতে পারিনি। জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ মেটাতে সালিশি সভা বসিয়ে এক ভাইকে মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েত অফিসে মারধরের অভিযোগ। রাজারহাটের কালিকাপুরের বাসিন্দা হাজি মোস্তাফার অভিযোগ, পঞ্চায়েত অফিসের সালিশি সভায় জানানো হয়েছিল জমি বিবাদ নিয়ে মামলা চলছে আদালতে। তা শুনে মেজাজ হারান পঞ্চায়েতের উপপ্রধান, পাথরঘাটা এলাকার তৃণমূল সভাপতি ও শাসক দলের অন্য নেতারা। সালিশি সভাতেই তাকে মারধর করা হয়। সেখান থেকে বেরিয়ে হাজি মোস্তাফা রাজারহাট থানায় অভিযোগ জানাতে যান। সেখান থেকে তাকে টেকনো সিটি থানায় পাঠানো হয়। হাজির দাবি, কোনো থানায় তার অভিযোগ নেওয়া হয়নি। বলছে প্রধান বলছে, উপপ্রধান বলছে এটা মীমাংসা করতে গেলে তাহলে তো স্পটে গিয়ে দেখতে হবে, দেখে সকলে মিলে দেখে তাহলে কম বেশি কিরকম আছে সেটা দেখে দাও, তারপর হবে। ও বলছে না, এটা সম্ভব না, এখান থেকে আমার সবকিছু করো না, তাহলে এটা কোর্টের সমস্যা, এটা 100 তোমার পার্টিশন শুট মামলা ইঞ্জেকশন করা আছে, পার্মানেন্ট ইঞ্জেকশন, যেহেতু এখান থেকে কিছু হবে না। এই কোর্ট আমার বাবা, কোর্ট আমরা, কোর্ট কি কোর্টের বাবা আমরা, কোর্ট কি করবে? এটা টুটুন গাজী বলছে আমাকে, এরা বুকে ধাক্কা মারলো, ধাক্কা মারার পর বলে কি রে তুই আমাকে ধাক্কা মারলি কেন রে? যখন ধাক্কা মারি কেন কি হয়েছে বলেছে, আমি যখন ঠেলে উঠিস, যখন ওখানে টেবিলের উপরে একটা পাথর ছিল, ইয়েটা ছিল ভারী বানা, সেইটাতে আমাকে পুরো বাঁ চোখের উপরে মানে আঘাত করে। দীর্ঘদিন ধরে চলছিল, ওটা বড় ভাই বাড়ি করে নিয়েছে, ছোট ভাই বড় ভাই করতে পারছে না, আমাদেরকে জানিয়েছিল একটা কোর্ট ম্যাটার, ওরা ভাইপোরা চাচারা মারপিট করেছে, ঠিক আছে। আমরা বিচারটা করতে পারিনি, পঞ্চায়েতের ছিল ফেরত দিয়েছি কোর্টের ম্যাটার বলে, যার কারণে আমাদের নামে অভিযোগ করছে যে তুমি কেন বিচারটা করে দিল না। এখন কোর্ট ম্যাটার চলে, যেখানে পঞ্চায়েত বিচার করতে পারে না, ঠিক আছে। আর পঞ্চায়েত কোনো সালিশি সভা কোনোভাবেই হয় না, এখন সালিশি সভা পুরো বন্ধ। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে, কারণ আমাদের একটা কালীমূর্ত করার জন্য, ঠিক আছে, এরকম কোনো ঘটনা আমাদের সামনে ঘটেনি। বিজেপিকে নিশানা করতে গিয়ে বেলাগাম মন্তব্য রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। পূর্ব বর্ধমানের গুসকারায় দলীয় জনসভায় শ্রীকান্ত বলেন, বিজেপির হাত থেকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা, জুতো, লাঠি নিয়ে বেরোতে হবে। ভারতের সংসদ জনগণের জন্য তৈরি হবে, কোম্পানির জন্য নয়। কোটি টাকা ডাকাতি করে নিয়ে নেয়, তারা বলছে আমরা চোর ধরতে পেরেছি, আবার ডাকাত আবার চোর ধরবে, সারা দেশকে তছনছ করে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি বালারা, নরেন্দ্র মোদী বালারা। তাই দেশকে বাঁচাতে গেলে আপনাকে জানতে হবে, ঝাঁটা, জুতা, লাঠি, ছোটা নিয়ে বেরোতে হবে আগামী দিনে দেশের মাটিটাকে রক্ষা করার জন্য। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মা শারদা, কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন দলের নেতা মন্ত্রীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করে বিতর্কে বর্ধমানের জেলা শাসক বিধান রায়। জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে জেলা শাসক মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন। তো আমি আপনাদেরকে বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে। কারণ মা দুর্গার মধ্যে যে গুণ আছে, যে আদর্শ আছে, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে দেখতে পাই না। কেন আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হলো, সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই মাননীয় জেলা শাসকের কাছ থেকে। নিজের কর্মের দ্বারা পদোন্নতির পরিবর্তে
শাসক দলের নেতা নেত্রীদের পদলেহন করলে যে পদোন্নতি হয় সেটা বিগত 10 বছরে দেখা যাচ্ছে, তাই হয়তো উনি এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি আমরা বিজেপির পক্ষ থেকে। ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মধ্যে দিয়েও তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো এটা একটা নজির। সেই নজিরটা জেলা শাসক কেন, সারা পৃথিবীর মানুষ এখন ভাবছেন যে মমতা ব্যানার্জি কীভাবে এ কাজ করছেন। তো সুতরাং এটাকে নিয়ে অন্য কোনো রাজনীতি দেখাটা ঠিক হবে বলে আমার মনে হয়। হাওড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালে ঠিক ঠিক করছে পোকা। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে পোকা ধরা চাল ডাল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে। সেই খাবার খাচ্ছে শিশু থেকে গর্ভবতীরা। পোকা ধরা চাল ডালে তৈরি খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। গত কয়েক বছর ধরে ডোমজুড়ের চামড়াইল দক্ষিণপাড়ায় একটি ক্লাব ঘরের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাঁধুনি দুজনেই চাল ডালে পোকা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পুরো ডালে ভাতের মধ্যে পুরো পোকা ছিল। দিদিকে বলেননি? দিদিকে বলেছি, দিদি বলছে কি আমি কি করবো, মমতা ব্যানার্জিকে কি আমি বলতে যাবো? সাথে খাওয়াতাম, যেদিন তো পোকা বেরিয়েছে আমরা খাওয়াই না, খেতেও দিইনি। আমরাও তো খেয়ে নিতাম, খাইয়ে ভাতটা কি ফেলবো, গায়ে লাগে না ফেলতে গেলে। আমরা যখন দিতে যাচ্ছি আমরা কিন্তু যতটা চেষ্টা করছি তখন নেই, আবার যখন ফুটতে শুরু করছে ডাল বা তখন হয়তো একটা দুটো বেরিয়ে যাচ্ছে। সেইটার ক্ষেত্রে আমি কথা বলছি, একদম জানিয়েছি। পরে যে ভাসছে পোকাগুলো সেগুলোকে ছাঁকুনি দিয়ে ছেঁকে ফেলে দেওয়া হয় বাইরে। সেইগুলোই রান্না হয়, তাই তো? ছেঁকে তুলে দিয়ে তারপর রান্না হয়। তো এগুলো তো বাচ্চাদের অসুস্থ হয়ে যায় বাচ্চারা। আমরা চেষ্টা করছি, চেষ্টা তো করি। পর্যবেক্ষণ করে আমি আগের ডালটায় দেখলাম পোকা রয়েছে, কিন্তু সেটা ওনার দেওয়া উচিত হয়নি। বিষয়টা নিয়ে অফিসিয়ালি ওনাকে একটা লিখিত দিতে হবে যে আগের চালগুলো ওনাকে বলা হয়েছে যাতে ডিসপোজ করে দেয়, আর নতুন ফ্রেশ গুলো যাতে ইউজ করে। জানাতে বলা হয়েছে কেন উনি ইউজ করেছেন এই ধরনের, একদম জানানো হয়েছে। আজ রাজভবন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আছে আমাদের সঙ্গে। প্রদীপ্ত, নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোলেন এবং বেরিয়ে রেসকোর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি গেলেন এবং সেখান থেকে তার হেলিকপ্টার কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হলো। তার কারণ কৃষ্ণনগরে তার দুটো কর্মসূচি রয়েছে। একদিকে রাজনৈতিক কর্মসূচি রয়েছে 11:15 থেকে 12টা পর্যন্ত এবং সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত সরকারি কর্মসূচি রয়েছে। অর্থাৎ গতকাল আরামবাগে আমরা যেটা দেখেছিলাম, যেমন ভাবে তিনি এই রাজ্যের জন্য বেশ কিছু প্রজেক্টের ভিত্তিপ্রস্তর এবং শিলান্যাস উদ্বোধন এই সমস্তটা করেছিলেন, আজকেও কৃষ্ণনগর থেকে তেমন এই রাজ্যের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং